হলো। শ্মশান ঘাটের দিক থেকে শিয়ালগুলো একসাথে ডেকে উঠল। করিম বাঁশ বিছিয়ে দেওয়ার জন্য গর্তে নামলেন। হঠাৎ লাশের সেই ঝলসানো হাতটা বিদ্যুৎ বেগে উঠে এসে করিমের পা খপ করে ধরল। হাতটা আগুনের মতো গরম। পুইরা গেল। রতন আবার পা ধরছে, টান দে। উস্তাদ, হাত ছাড়ান, কোদাল মারেন। স্যার শয়তান, স্যার। কিন্তু লাশটা ছাড়ল না, উল্টো লাশটা এবার উঠে বসার চেষ্টা করছে। তার ঝলসানো মুখ দিয়ে অদ্ভুত এক ভাষা বের হচ্ছে, যা মানুষের ভাষা নয়, যেন আগুনের চিরবির শব্দ। করিম, আগুন আমারে খায় নাই, মাটিও আমারে খাইব না। আমি তোদের নিয়ে যাবো, প্রস্তুত হ। রতন, বাঁশ দে, ওরে বাঁশ দিয়া বাইরা, তাড়াতাড়ি শোয়া। রতন একটা বাঁশ নিয়ে গর্তের ভেতর লাশের বুকে আঘাত করল, কিন্তু লাশটা রতনের বাঁশ এক হাতে ধরে ফেলল। বাঁশটাতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। উস্তাদ, উস্তাদ, লাশের গায়ে আগুন, বাঁশে আগুন লাগা গেছে। হঠাৎ পাশের শ্মশানঘাট থেকে মন্দিরের ঘণ্টাটা টং টং করে বেজে উঠল, অথচ সেখানে কেউ নেই। ঘণ্টার শব্দের সাথে সাথে লাশের শক্তি আরো বেড়ে গেল। সে করিমকে টেনে নিজের বুকের কাছে নিয়ে গেল। রতন, রতন পালা, এরে মাটি দেওয়া যাইব না, ইয়ে তো জ্যান্ত শয়তান। না উস্তাদ, আমি পালাবো না। আপনার সাইরা আমি কোথাও পালাবো না। গেলে একসাথে যাবো, আর মরলে একসাথে মরবো। লাশটা এবার হা করে করিমের ঘাড় কামড়ে দেওয়ার চেষ্টা করলো। লাশের মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। রতন দেখল কবরের মাটিগুলো লালের বদলে কালো হয়ে যাচ্ছে এবং রক্ত চুইয়ে পড়ছে। রতন, ওরে থামাইতে হইলে মিশ্র মাটি লাগবো। দৌড় দে, শ্মশানের চিতা থাইকা এক মুঠা ছাই আর কবরের এক মুঠা মাটি একসাথে মিশাইয়া লাশের চোখের মধ্যে ছুইরা মার, জলদি। ছাই আর মাটি? উস্তাদ, উস্তাদ, আমি পারবো না। যদি বাঁচতে চাস তবে দৌড়তে, নাইলে ও আমারে খাইয়া তোরে ধরব। রতন কোনো মতে সাহস সঞ্চার করে দৌড় দিল কাঁটাতারের ওপাশে শ্মশানের দিকে। একটা নিভে যাওয়া চিতা থেকে এক মুঠো গরম ছাই নিল, তারপর দৌড়ে এসে কবরের মাটি তুলল। দুই হাতের মুঠোয় ছাই আর মাটি মিশিয়ে সে গর্তের দিকে ছুঁড়ে মারল। ইয়া মাবুদ, যা হওয়ার হোক, কিন্তু ওস্তাদ রে বাঁচাইতেই হইব। সেই মিশ্রিত মাটি লাশের লাল টকটকে চোখে লাগার সাথে সাথে কেমন একটা বিকট শব্দ হলো, যেন গরম তেলে পানি পড়েছে। লাশটি আকাশ ফাটা চিৎকার করে করিমকে ছেড়ে দিল। লাশটি যন্ত্রণায় ছটফট করছে, তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। করিম এই সুযোগে গর্ত থেকে উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা পুড়ে গেছে, সে নড়তে পারছে না। দুই মাটি এক করলি, তাতেও লাভ নাই, আমি ব্রহ্মদৈত্য হইয়া ফিরব। হঠাৎ নদীর দিক থেকে সেই অঘরী সাধুর গলা শোনা গেল। সে কোথাও নেই, কিন্তু তার আওয়াজ বাতাসে ভাসছে। করিম, ওরে উল্টা কইরা দে, মাটির দিকে বুক দে, পিঠ দে আকাশের দিকে। আর রতন, তুই বাঁশ দিয়া ওর পিঠে চাপ দে। করিম নিজের জানের মায়া ত্যাগ করে লাশের পা ধরে হেঁচকা টান দিলেন। লাশটা টাল সামলাতে না পেরে উপুর হয়ে পড়ল। সাথে সাথে রতন ওপর থেকে বাঁশের চাটাই আর ভারী বাঁশগুলো লাশের পিঠের উপর ছুঁড়ে মারল। লাশ উপুর হয়ে পড়ার পর মাটির নিচ থেকে গড়গড় একটা শব্দ হতে লাগলো। মনে হচ্ছে লাশটা মাটি ঘুরে পাতালের দিকে যাওয়ার চেষ্টা করছে, অথবা উল্টো ঘুরে আবার উপরে আসার চেষ্টা করছে।
মাটি দে রতন, মাটি দে। দুনিয়ার যত জোর আছে সব শক্তি দিয়া মাটি দে, ওরই শ্বাস নিতে দিবি না। তারা দুজনে পাগলের মতো কোদাল চালাতে লাগলো। মাটি ফেলার সাথে সাথে নিচ থেকে গরম ভাপ উঠে আসছে। গর্তের ভেতর থেকে বেশি আসছে হাড় ভাঙার মর্মর শব্দ এবং পশুর মতো গর্জন।